নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, ডাই অ্যানাদার ডে সেই জেমস বন্ডের বিখ্যাত উক্তি। ইরান, আমেরিকা এবং ইসরায়েলের বর্তমান সংঘাত নিয়ে আমাদেরকে কি সেই ডায়ালগটাই আবার বলতে হবে, ডাই অ্যানাদার ডে, নাকি এটা সত্যি সত্যি একটি শান্তির দিকে নিয়ে যাবে, পার্মানেন্ট শান্তির দিকে নিয়ে যাবে? দর্শক, মধ্যপ্রাচ্যে গত কয়েক সপ্তাহের সবচেয়ে বড় ভূ রাজনৈতিক নাটকের এক নতুন অধ্যায় শুরু হয়েছে। এতদিন আপনারা দেখলেন বোমাবাজি, হামলা পাল্টা হামলা, এখন দেখবেন কূটনীতি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে তিনি আজকে মঙ্গলবার আমেরিকান টাইম, ইস্টার্ন টাইম 7 এপ্রিল সন্ধ্যা 8টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় তাহলে একটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে। ইরানকে ধ্বংস করে ফেলা হবে এবং স্টোন এজে ফিরিয়ে দেওয়া হবে এবং দে ক্যান নেভার কাম ব্যাক ফ্রম ইট। এবং এরপরেই যত সময় গনিয়ে আসছিল ততই কূটনৈতিক দৌড়ঝাঁপ ব্যাপক বেড়ে গিয়েছিল এবং মাত্র কয়েক মিনিট আগে 8টা বাজার ডেডলাইন শেষ হওয়ার কয়েক মিনিট আগে একটা সমঝোতা ঐক্যমতে পৌঁছেছে যে 2 সপ্তাহের মধ্যে জন্য যুদ্ধবিরতি হবে। ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে। এতদিন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত কিন্তু তারা বলছিল যে না, তারা মানে না, তারা মানবে না, তারা যুদ্ধবিরতি চায় না, তারা পার্মানেন্ট যুদ্ধ বন্ধ চায়। তারা চায় না আমেরিকা আবার নানা অজুহাতে এসে আবার আক্রমণ করুক। কিন্তু শেষ পর্যন্ত দে ক্যাপিচুলেটেড, অর্থাৎ মাথা নুইয়েছে। ইরানের ওপর বোমাবর্ষণ 2 সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। এই যুদ্ধবিরতি পাকিস্তানের মধ্যস্থতায় এসেছে এবং এর কেন্দ্রে আছে একটাই বড় শর্ত: ইরানকে হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে, অবিলম্বে এবং নিরাপদভাবে খুলে দিতে হবে। ট্রাম্প এটাকে ডাবল সাইডেড সিজফায়ার বলেছেন, অর্থাৎ 2 পক্ষই আপাতত আক্রমণ থামাবে। আসলে এখানে 3টা পক্ষ, আর আরেকটু বাড়িয়ে যদি বলি তাহলে 4-5টা পক্ষ। সেখানে যেমন ইসরায়েল আছে হিজবুল্লাহ এবং হুতিরাও। তবে ট্রাম্প এটাকে ডাবল সাইডেড সিজফায়ার বলছেন এবং এই ইরান, ইসরায়েল তারাও যুদ্ধবিরতি বা হামলা স্থগিত করতে রাজি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই 2 সপ্তাহের সিজফায়ার মানে কি? এটা কি সত্যিকারের শান্তি নাকি বড় যুদ্ধের আগে সাময়িক বিরতি? এখানেই আসল বিশ্লেষণটা জরুরি। কারণ বিভিন্ন রিপোর্টে দেখা যাচ্ছে যে পাকিস্তানের মাধ্যমে যেই খসড়া প্রস্তাব আদান প্রদান হয়েছে সেটি ছিল 2 ধাপের। প্রথম ধাপ হলো তাৎক্ষণিক যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালী খুলে দেওয়া। দ্বিতীয় ধাপ 15 থেকে 20 দিনের মধ্যে একটি বড় রাজনৈতিক সমঝোতা, যেটাকে অনানুষ্ঠানিকভাবে ইসলামাবাদ অ্যাকর্ড বলা হচ্ছে। অর্থাৎ এই 2 সপ্তাহের সিজফায়ার নিজের মধ্যে চূড়ান্ত সমাধান নয়, বরং এটি আসল দর কষাকষির জন্য একটি উইন্ডো বা জানালা বলা যায়, সুযোগ। এখন একটু পেছনে যাই। এই যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসঙ্গে ইরানের উপর হামলা শুরু করে। এর জবাবে তেহরান ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোর দিকে পাল্টা আঘাত হানে। তারপর থেকে পুরো অঞ্চল জ্বলে ওঠে। হাজার হাজার মানুষ নিহত হয়েছে, এটা বলা বাহুল্য। আপনারা যদি ইরানের দিকে তাকান, ইরান থেকে আমরা কোনো নিউজ পাই না, কিন্তু ইরানের দশা সই হয়ে গেছে।
বিপুল সংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছে। 1,85,000 টার্গেটে আমেরিকা এবং ইসরায়েল হামলা চালিয়েছে। সুতরাং বুঝতেই পারেন যে ইরানের অবস্থাটা কি, এবং বিশ্ববাজারে তেলের দামে ভয়াবহ ঊর্ধ্বগতি দেখা গিয়েছে। এই অবস্থায় ট্রাম্প যে ভাষা ব্যবহার করেছেন সেটিও খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধবিরতির আগে তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে ইরান যদি শর্ত না মানে তাহলে তাদের সেতু, তাদের বিদ্যুৎ কেন্দ্র সহ বেসামরিক অবকাঠামোর উপর বড় আঘাত আসবে। এই ভাষা আন্তর্জাতিক মহলে ব্যাপক ভয় এবং উদ্বেগ সৃষ্টি করেছে। জাতিসংঘ এবং অন্যান্য পক্ষ থেকে এই ধরনের হুমকি আন্তর্জাতিক আইন বিরোধী হতে পারে বলে সতর্কও করেছে। তারপর শেষ মুহূর্তে হঠাৎ করে যুদ্ধ বিরতির ঘোষণা আসে। এটা দিয়ে কি বুঝলেন? যে কুকুর মুগুর চেনে, মানে সোজা হাতে সোজা আঙ্গুলে ঘি তোলা যায় না, বিষয়টা এরকম। ইরান নানান ছলে বলে খেলছিল, দাবি করছিল যে তারা আমেরিকার সাথে আলোচনা করছে না, তারা এই যুদ্ধে জয়ী হচ্ছে, জয়ী হবে, আমেরিকা ধ্বংস হবে, তাদেরকে পরাজিত করবে। কিন্তু যখন একটু আঙ্গুল বাঁকা করলো আমেরিকা, চূড়ান্ত আলটিমেটাম দিল, তখন কিন্তু ইরান মাথা নুয়াতে বাধ্য হয়েছে। অর্থাৎ এই যে আমেরিকা যে পিস থ্রু স্ট্রেংথ, শক্তি দিয়ে শান্তি প্রতিষ্ঠা, এই যে ডোনাল্ড ট্রাম্পকে যে বেটা কয়ই বেশি কোনো কাজের না, কিন্তু এই বেটা দেখিয়ে দিয়েছে যে তার কথা আমলে নিতে ইরান বাধ্য হয়েছে। অর্থাৎ তিনি সামরিক চাপকে কূটনৈতিক লেভারেজ হিসাবে ব্যবহার করেছে। এখন প্রকৃত আলোচনায় আসি যে জিতলো কে এই প্রশ্নে। আমার বিশ্লেষণে এখন পর্যন্ত কৌশলগতভাবে যুক্তরাষ্ট্র এগিয়ে আছে। কারণ এক কথা ইরানকে বেধড়ক মার যা দেওয়ার দিয়েছে। তারপরে ওয়াশিংটন যেই এটা দিল আর কি প্রিকন্ডিশন এই সিজফায়ারের, তাদের বক্তব্য হলো যে হরমুজ প্রণালী খুলে দেওয়া বা অন্তত সেই দিকে ইরানকে ঠেলে দেওয়া। ইরান কিন্তু সেই দিকে যাচ্ছে। ট্রাম্পের ঘোষণা অনুযায়ী যুদ্ধবিরতির শর্ত হচ্ছে ইরানের কমপ্লিট, ইমিডিয়েট অ্যান্ড সেফ ওপেনিং অব দি স্ট্রেইট অফ হরমুজ। এর অর্থ আঞ্চলিক যুদ্ধের কেন্দ্রে যে সামুদ্রিক চোখ পয়েন্টটা আছে হরমুজ প্রণালী, সেখানে যুক্তরাষ্ট্র নিজের এজেন্ডাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে বসাতে পেরেছে, এস্টাবলিশ করেছে যে ইরানকে এটা মানতে হবে এবং ইরান সেটা মানতে হচ্ছে। দ্বিতীয়ত, ট্রাম্প দাবি করেছেন যে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্দেশ্য অনেকটাই পূরণ হয়েছে, যে আমাদের যে মিলিটারি গোল ছিল আমরা সেটা অনেকটাই পূরণ হয়েছে এবং বাকিগুলি এই কূটনৈতিকভাবে পূরণ করা হবে। তৃতীয়ত, যুদ্ধবিরতির খবর বের হওয়ার সঙ্গে সঙ্গে তেলের দাম তীব্রভাবে পড়ে গেছে এবং শেয়ার বাজার মানে স্বস্তির নিঃশ্বাস ফেলতেছে। মানে দেখা যাচ্ছে যে বাজার অন্তত এই খবরটাকে ধরে নিচ্ছে যে যুক্তরাষ্ট্রের সাথে জরুরিভাবে ইরানের মানে সংঘাত বাড়ার কোনো সম্ভাবনা এই মুহূর্তে নাই। কিন্তু আবার এইটাও দেখতে হবে যে এইটার অর্থ না যে ইরান হেরে গেছে। ইরান কিন্তু এখনো সম্পূর্ণ হার মানেনি। তারা বলতেছে তারা জিতছে। তারা জিতছে কি কারণে জিতেছে? যে আমরা তো অন্তত এইটাকে আমরা 10টা প্রপোজাল দিয়েছি, এই 10টা প্রপোজাল তো অন্তত আমেরিকা গ্রহণ করেছে, মানে আলোচনার জন্য গ্রহণ করেছে আর কি, যে ঠিক আছে তোমাদের প্রপোজাল তোমরা দাও, দেখি আমাদের প্রপোজাল 15টা তো আমেরিকা দিয়েছিল আগেই। তো যাই হোক, এইটাকে ইরান বলতেছে যে এটা তাদের বিজয়, যে অন্তত আমেরিকার হাতে তাদের 10টা দাবি পৌঁছিয়া দিতে পারছে। এটার মানে কি? এইটা যে মিলিটারিলি এতভাবে মাইটটা খাইলো ইরান, এখন তাদেরকে ফেস বাঁচাইতে হবে, ন্যারেটিভ কন্ট্রোল করতে হবে।
বিশেষ করে আমাদের বাংলাদেশের বাঙ্গু মুমিনরা, যাদের মাথা মগজের মধ্যে কোনো কিছু নাই, এদেরকে অন্তত বুঝাই দেওয়া যে বাপের বেটা ওই যে সাদ্দামের ছোট ভাই বা বড় ভাই খোমেনি দেখায় দিছে, আমেরিকার লগে টক্কর দিছে, হার মানে নাই, আমেরিকার সাথে চুক্তি করছে। মানে এই জিনিসটা ন্যারেটিভ কন্ট্রোল করা। ইরান বলছে যে তারা কেবল সাময়িক যুদ্ধবিরতি মানছে, কিন্তু এই ইরানই কিন্তু এই 1 ঘন্টা আগে পর্যন্ত বলে আসছিল যে তারা সাময়িক যুদ্ধবিরতি তারা মানবে না। তারা চায় না আমেরিকা সেই গাজার মতো, লেবাননের মতো আবার, মানে ইসরায়েল যেভাবে আক্রমণ করছে বারবার, আবার ইরানের ওপর আরেকটা অজুহাতে হামলা করুক। তারা চূড়ান্ত শান্তি চেয়েছিল, কিন্তু তারা তো চূড়ান্ত শান্তি পায় নাই। তারা সিজফায়ার পেয়েছে। এর মধ্যে যদি আমেরিকাকে তারা, যে আমেরিকার যেই দাবি, এটা দিয়ে তারা যদি সন্তুষ্ট করতে পারে তাহলে একটা চুক্তি হবে। বা ইরান যদি মানে দাবি না মেনে নেয় যে না আমরা চুক্তি চাই না, তাহলে আবার কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাবে। 2 সপ্তাহ সময় আছে, বা হয়তো আরেকটু বেশি দিন যাবে, কিন্তু আলটিমেটলি এটার একটা সমাধান হইতে হবে। তো তারা, ইরান স্থায়ী শান্তির জন্য আগাম শর্ত দিয়েছে। তারা বলেছে মানে আমেরিকার হামলা পুরোপুরি বন্ধ হতে হবে, ভবিষ্যতে আর হামলা হবে না এমন নিশ্চয়তা দিতে হবে, তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। আর তারা শুধু অস্থায়ী যুদ্ধবিরতিতে সন্তুষ্ট না। তো ক্ষতিপূরণ দেওয়া মানে ক্ষতি যে হয়েছে এটা তো স্বীকার করে নিছে, তাই না? তো ক্ষতিপূরণ তো তখনই চাইবেন আপনি যখন ক্ষতি হয়। তাহলে দেখেন আমেরিকা আপনাদের ক্ষতিপূরণ দেয় কিনা। তো তারপরে তারা বলছে যে আমরা হরমুজ প্রণালীতে আমরা ফি বসাবো, আমরা এখান থেকে টোল আদায় করব। যেই জাহাজ এই দিক দিয়ে যাবে, প্রায় 138টা জাহাজ প্রায় প্রতিদিন যাইতো নর্মাল টাইমে, তো এদের কাছ থেকে $2 মিলিয়ন করে আমরা ফি নিব। তাতে করে আমাদের যে যুদ্ধ হয়েছে এগুলি আমাদের দেশ মেরামত করার জন্য, যতদিন মানে ওগুলি আমরা মেরামত না করতে পারবো ততদিন আমরা ফি নেব। তো এইটা হচ্ছে তাদের দাবি। অর্থাৎ ইরান প্রকাশ্যে বলতে চাইতেছে যে আমরা মাথা নত করিনি, আমরা শর্ত সাপেক্ষে বিরতি নিয়েছি। আচ্ছা, এই জায়গাতেই তাদের ভিক্টোরি ভাষ্যটা মূলত তাদের ঘরোয়া জনমত, তাদের রেজিমের মর্যাদা, মান মর্যাদা রক্ষা করার জন্য, যে আমরা বেঁচে আছি, আমরা মরি নাই, এবং সমর্থকদেরকে বা তাদের মিলিটারি আইআরজিসি যারা সেনা সামন্ত আছে তাদের মনোবলকে ধরে রাখার একটা কৌশল, এটা আর কিছুই না। আসেন আমরা আলোচনা করি ইরানের যেই ডিমান্ডগুলি, 10টা ডিমান্ড। এটা হচ্ছে যে ইউএস মাস্ট ফুলি ফান্ডামেন্টালি কমিট টু গ্যারান্টিং নন অ্যাগ্রেশন, যে আবার আক্রমণ করবে না এটা গ্যারান্টি দিতে হবে ইউএসএ, যে গ্যারান্টি মানে আক্রমণ করবে না। এটা শুনতে ভালো লাগে জিনিসটা, যে ইরানের এই দাবিটা, কিন্তু প্রশ্ন, আমেরিকা কি কখনো লিগালি কোনো গ্যারান্টি দেবে যে ভবিষ্যতে ইরানকে তারা আক্রমণ করবে না? না, এটা হবে না কখনো। এটা কি ইসরায়েল অ্যাকসেপ্ট করবে? কখনোই না। তাহলে মানে বলবে যে কন্টিনজেন্ট আপন আমাদের দাবি তোমরা মানলে আমরা আক্রমণ করব না, কিন্তু মানে দাবি মানলে আক্রমণ করব না, না মানলে আক্রমণ করব, এটা সব দেশই চাইবে। তারপরে বলেছে যে এই ইরানের কন্ট্রোলে থাকতে হবে স্ট্রেইট অফ হরমুজ প্রণালী, 2 নম্বর মানে ইরানের শর্ত। তো এটা তো একটা বিশাল বড় রেড ফ্ল্যাগ। হরমুজ প্রণালী হয়েছে একটা গ্লোবাল অয়েল চোক পয়েন্ট। ইরান বলছে যে কন্ট্রোল আমাদের, কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো এটা একটা ইন্টারন্যাশনাল ওয়াটারওয়ে। এখানে ইউএসের নেভি শিপগুলি পারাপার হবে, তারা পোর্ট কল করবে বিভিন্ন, ইভেন যে সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরব, এদিক দিয়ে এইটা পাস হবে। এরা কি ইরানকে কি এই খাজনা দিয়া মানে পার হবে আমেরিকান নেভি? আপনার কি এটা মনে হয়? আমেরিকা তো কোনোদিনই এই হরমুজ প্রণালীর ছাড়বে না, যেন দিস ইজ উন্মুক্ত সবার জন্য। সো তারপরে মধ্যপ্রাচ্যের যে দেশগুলি আছে, ওমান, বাহরাইন, তারপরে কুয়েত বা এই যে সৌদি আরব, এরা কি এটা গ্রহণ করবে যে এই জলপথটা তারা ইরানের আন্ডারে ছেড়ে দেবে? এটা কখনোই হবে না। সো এটা বাস্তব না, এটা শুধু ইরানের একটা বার্গেনিং পজিশন।
যে আমরাও তো কিছু বলতে পারছি, আমাদের দাবি, তারপরে এটা নিয়ে তো কিছু আলোচনা করতে পারবো। সেই আলোচনাটা একটা বার্গেনিং পজিশনে, যে ওকে তাহলে কিছু আমাদেরকে দাও, আমরা কিছু ছাড় দিই, মানে এরকম একটা পজিশনে তারা যেতে যাচ্ছে, বাট ইটস নট ওয়ার্কেবল। তারপরে তারা বলেছে যে ইরানের অধিকার আছে ইউরেনিয়াম এনরিচ করা, ইউরেনিয়াম এনরিচ করার অধিকার দিতে হবে ইরানকে। এটা তো একদম টোটালি নো, এটার জন্যই তো যুদ্ধ হয়েছে, এটা সবচাইতে সেন্সিটিভ ইস্যু। ইউএসএ এবং ইসরায়েল এই ব্যাপারে ক্লিয়ার যে ইরান নিউক্লিয়ার ক্যাপাবল হইলে এটা ইসরায়েলের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট, ইসরায়েলের অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। সুতরাং আমেরিকা চাইবে যে এনরিচমেন্ট কতটুক তারা করতে পারবে, এবং আমেরিকা সেটাকে মনিটর করবে এবং সেটাকে ভেরিফাই করবে। এবং ইসরায়েল চাইবে যে যতটুকু সম্ভব একদম নিয়ার জিরো ক্যাপাবিলিটি, যে পারমাণবিক ক্যাপাবিলিটি ইরানের থাকতেই পারবে না, এটা হচ্ছে ইসরায়েলের অবস্থান থাকবে। তাই এই যে ইরানের ডিমান্ড যে আমরা আমাদের নিজস্ব পারমাণবিক এনরিচমেন্টের অধিকার রাখি, এইটা ধারে কাছেও যাবে না, এটা ইট উইল নট হ্যাপেন। তারপরে 4 এবং 5 তাদের যেই তাদের ইরানের উপর প্রাইমারি স্যাংশন এবং সেকেন্ডারি স্যাংশন তুলে নেওয়া। ইরান বলছে সব তুলে নিতে হবে, কিন্তু বাস্তবতা যে আমেরিকার হয়েছে এই সবচাইতে বড় লেভারেজ হয়েছে স্যাংশন। তারা ইন্ডিয়ার ওপর স্যাংশন দেয়, তারা রাশিয়ার ওপর স্যাংশন দেয়, তারা চায়নার ওপর স্যাংশন দেয়। তাদের এটা বিকজ দে আর বিগ ইকোনমি, তারা ওয়ার্ল্ড মার্কেট নিয়ন্ত্রণ করে, দে হ্যাভ বিগ অ্যালায়েন্স, বিগ কর্পোরেশন। সুতরাং এই স্যাংশন রেজিমটা হয়েছে তাদের আমেরিকার সামরিক শক্তির মতোই আরেকটা শক্তি, যে তারা তাদের ব্যবসায়িক টুলগুলিকে অন্য দেশকে শাসন করার কাজে ব্যবহার করে। সো এই জায়গায় তো ইরান চুনোপুটি। তারা যদি বিগ প্লেয়ার ইন্ডিয়া, চায়না, রাশিয়ার সাথে খেলতে পারে স্যাংশন নিয়ে, এবং তারা অনেকটা কুপুকাত এইসব স্যাংশনের ব্যাপারে, আমেরিকার সাথে তারা চুক্তি করতে চায়, সেখানে ইরান তো কোনো বিষয়ই না এই স্যাংশনের ব্যাপারে। সুতরাং এইটাও বাদ। এই পর্যন্ত আমরা 5টা আলোচনা করেছি, ইরানের সবগুলি মানে টোটালি এই জড়ো ব্যাটিংয়ে উড়ায় দেবে আমেরিকা। তাহলে হতে পারে যে পার্শিয়াল রিলিফ, হতে পারে যে সাম স্যাংশন একটু রিডিউস করবে, কিন্তু ফুল রিমুভাল ইম্পসিবল, মানে এটা হবে না। অনেক কিছু কাঠখড় পোড়া, এমনকি আমেরিকার দাসত্ব মাইনা নিতে হবে যদি এটা হয়, ওই ভেনেজুয়েলার মতো হইতে হবে। তারপরে 6 এবং 7 নাম্বার টার্ম হয়েছে তাদের যে এন্ড অফ অল ইউএন সিকিউরিটি কাউন্সিলের রেজুলেশন এগেনস্ট ইরান, এবং এন্ড অফ অল ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি রেজুলেশন এগেনস্ট ইরান। অর্থাৎ জাতিসংঘে ইরানের বিরুদ্ধে যত প্রস্তাব পাশ হয়েছে এবং IAEA এর দ্বারা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের বিরুদ্ধে যত পদক্ষেপ নেওয়া হয়েছে যেগুলি সব বাতিল করতে হবে। তো এটা এসেনশিয়ালি ইরান বলতে চাচ্ছে যে আমাদের ওপর কোনো ইন্টারন্যাশনাল নিয়ন্ত্রণ থাকবে না, ইন্টারন্যাশনাল ওভারসাইট থাকবে না। তা এটা তো গ্লোবাল সিস্টেমের বিরুদ্ধে, আপনি তো এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না। আপনার যেইভাবে IAEA ছাড়া নিউক্লিয়ার মনিটরিংটা কোন দেশ করবে, কে করবে আপনি বলেন তো? সুতরাং এইটাও হবে না। তারপরে ইরান 8 নম্বরে চেয়েছে যে তারা কম্পেনসেশন, ক্ষতিপূরণ চায়। আপনার কি মনে হয় আমেরিকা কি কখনো অ্যাডমিট করবে যে আমি আপনাকে ক্ষতিপূরণ দেবো? আমেরিকা কখনোই বলবে যে ওকে আমি ভুল করছি, ইরানরে আমি এখন ক্ষতিপূরণ দেবো? এটা কি হয়? এটা আমেরিকার রাজনীতিতেও এটা চলবে না। আমেরিকার যদি ট্রাম্প বলে দিতেও চায় যে ওকে অনেক ক্ষতি হয়েছে, ঠিক আছে তোমাদেরকে হেল্প করব, যদিও ট্রাম্প বলছে যে অ্যাট দি এন্ড অফ দি ডে আমরা যদি ইরানকে ধ্বংস করে ফেলাই, তখন দেখা যায় যে সরকার পরিবর্তন হলে ইরানকে আবার আমাদেরকেই হেল্প করতে হবে। ইয়াস, দ্যাট ইজ এ এইড আমেরিকা ক্যান প্রোভাইড, বাট আমেরিকা কোন দেশকে আর্থিক সাহায্য করবে? যেই দেশ তাদের টার্মে খেলবে, শত্রু দেশকে তো হেল্প করবে না। ওই আমেরিকা বলবে যে আমরা ক্ষতিপূরণ দেব? নো, খয়রাতি সাহায্য দিতে পারে আমেরিকা, বাট ক্ষতিপূরণ দিতে গেলে তো আমেরিকা রিপাবলিকান পার্টিই থাকবে না। সুতরাং এটা ইরানের একটা সিম্বলিক ডিমান্ড, এটা হবে না। 9 নম্বরে তারা ইরান দাবি করছে উইথড্রয়াল অফ US কমব্যাট ফোর্সেস ফ্রম দ্য রিজন, এলাকা থেকে আমেরিকার সৈন্যদেরকে সরিয়ে নেওয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ। ইরান বলছে যে
ইউএস মিলিটারি এই এলাকা থেকে সরিয়ে বেরিয়ে যায়। কিন্তু বাস্তবতা মিডল ইস্টের দেশগুলি নিজেরাই তো আমেরিকান সৈন্যদের চায়, আমেরিকার প্রোটেকশন চায়। সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাটস, কাতার, কুয়েত, তারা তো বাহরাইন, এরা তো আমেরিকার সাহায্য চাচ্ছে। ইরান তাদের পক্ষ হয়ে সিদ্ধান্ত নিতে পারবে না আমেরিকার সেনাবাহিনী থাকবে কি থাকবে না। সুতরাং এই ডিমান্ডটা টোটালি আনরিয়ালিস্টিক, এটা পিওর একটা উইশ, আর কিছুই না। কারণ ইরান এই দেশগুলিকে আক্রমণ করছে, এখন এই দেশগুলি আরো বেশি পরিমাণে আমেরিকার মুখাপেক্ষী হবে, আমেরিকার উপর নির্ভরশীল হবে, যে না আমেরিকা না থাকলে আমাদেরকে ইরান আস্থা দৈরা চিবিয়ে খায় ফেলাইব। তারপরে ইরানের 10 নম্বর যে পয়েন্টটা, দাবিটা, সিজফায়ার অন অল ফ্রন্টস ইনক্লুডিং ইসরায়েল এবং হেজবুল্লাহকে মিলে আর কি লেবাননে। তো ইরান চাইতেছে যে ফুল রিজিওনাল শান্তি, কোনো ঝামেলা যাতে আর না হয়। কিন্তু ইসরায়েল বলবে হেজবুল্লাহর থ্রেড যতদিন থাকবো, হামাসের থ্রেড যতদিন থাকবে, আমরা তো বসে থাকবো না। কিসের সিজফায়ার? আমাদেরকে হামলা করবে, আমরা হামলা করব। পুরা জিনিসটা ইসরায়েল সিকিউরিটি ডক্ট্রিন, এটা ক্লিয়ার। ইসরায়েল সবসময়ই বলছে যে প্রিএমপ্টিভ স্ট্রাইক ইজ অ্যালাউড। ইসরায়েল যদি মনে করে কোনো দেশ তার নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ, তাহলে তাকে আগেই, ওই দেশ আক্রমণের আগেই সেই দেশকে নিষ্ক্রিয় করা বা সেই দেশে হামলা করার এটা হচ্ছে ইসরায়েলের ডক্ট্রিন, সিকিউরিটি ডক্ট্রিন। তো এইটা তো আপনি এটা একমাত্র গ্যারান্টিড না, এটা কন্ডিশনাল, যে হেজবুল্লাহ হামলা করবে না, আমরা হামলা করব না, হামাস হামলা করবে না, আমরা হামলা করব না, ইরান হামলা করবে না, আমরা হামলা করব না। কিন্তু হামলা করলে বা হামলা করার কোনো পরিকল্পনাও যদি তারা টের পায় ইসরায়েল, তাহলে তারা এর আগেই হামলা করার সুযোগও দেবে না, তারা হামলা করে বসবে। সুতরাং এই যে 10 দফায় ইরান দিল, আমি তো একটা দফাও দেখলাম না যেখানে যেখানে এটা একটাও মানা যায় না, নাথিং। এটা একটা নেগোসিয়েশনের একটা এই ট্যাকটিক, জাস্ট যা ওকে টেবিলে বসে তো আমার কিছু বলতে হবে, অনেক সময় আছে না যে আরে জামাই দেই, শাশুড়ি গেলে জামাই লজ্জায় অনেক সময় কথা কয় না। ধরেন একটা নতুন জামাই, মা বাবা শিখাই দিছে এই তোর শ্বশুর বাড়ির লোকজনের লগে কথাবার্তা কইস, তা নাহলে কইব জামাই বোকা। তো জামাই আসলেই তো বোকা। তো ওই বোকা জামাই রে শাশুড়ি খালি কইতাছে কি গো জামাই দিয়ে কথা কয় না, শালিরা কইতেছে জামাই দিয়ে কথা কয় না। তো জামাই তখন সে হচ্ছে খালি জামাই করেন কি, জামাই কি আপনার বাপ লাগে? তো ইরানের অবস্থাটা হচ্ছে এইটা, জামাই কি তার বাপ লাগে কিনা। তো এটা হচ্ছে একটা ম্যাক্সিমালিস্ট লিস্ট, ডিমান্ড লিস্ট। বাট এটা ইরান জানে যে তারা পাবে না এগুলা। তাহলে কেন দিল? এটা 3টা কারণটা হলো ডোমেস্টিক অডিয়েন্সকে বোঝানো যে আমরা মাথা নত করিনি, আমেরিকার শর্ত দিয়েছে, আমরাও শর্ত দিয়েছি। তারপরে এসে একটা নেগোসিয়েশন তো একটা জায়গা থেকে শুরু করতে হবে, সেই ডিমান্ডটা হাই ডিমান্ড দিয়ে তারপরে আস্তে আস্তে কম্প্রোমাইজ করবে। কিছু যে বেশি চাইলে অল্প হইলেও তো পাবো, আর যদি কিছুই না চাই তাহলে তো কিছুই পাবো না। আর একটা হচ্ছে ন্যারেটিভ কন্ট্রোল, যে এই আলোচনাটাকে বাজারে নিজেরা হওয়া, রিলেভেন্ট থাকা, যে দেখো আমাদেরকে হারানো হয় নাই, আমরা প্রতিরোধ যোদ্ধা, আমরা আমাদের সাথে আলোচনায় বসতে হচ্ছে, তারাও আমাদেরকে গণ্য করে। সুতরাং এটা বাস্তব কোনো ডিল না, এটা একটা বার্গেনিং পজিশন। তাহলে ইউএস এর অবজেক্টিভগুলি কি? সেটা হলো তাদের অবজেক্টিভ কিন্তু ক্লিয়ার, হরমুজ ওপেন করতে হবে, এটা মানতে হবে। অয়েল ফ্লো স্টেবল থাকতে হবে, তেলের যাতায়াত থাকতে হবে, ইরানের নিউক্লিয়ার ক্যাপাবিলিটি লিমিট করতে হবে, এটা কিন্তু অলরেডি ইরান এগুলি মাইনে নিছে। ইসরায়েল সিকিউরিটি গ্যারান্টি থাকতে হবে, এবং এটা মানতেই হবে, এটা না মানলে কোনো কিছুই হবে না ইসরায়েলের। তারপরে রিজিওনাল এসকেলেশন কন্ট্রোল করতে হবে, যে উপসাগরীয় এলাকায় ইরান আর হামলা করতে পারবে না, এগুলি কিন্তু আয়রন ক্লার থাকবে। ইউএসের 15 দফা তারা পুশ করতেছে, ইরান শেষ পর্যন্ত কিছুটা 15 দফা আমেরিকাও দিছে, কিন্তু তারা বাধ্য হবে এনরিচমেন্ট রেস্ট্রিকশন মাইনে নিতে, তারা বাধ্য হবে মিসাইলের যে লিমিট রেঞ্জ এবং কতগুলি মিসাইল তৈরি করতে পারবে এগুলি তারা মাইনে নিতে বাধ্য হবে। তারপরে তার বিনিময়ে আমেরিকা হয়তো কিছু স্যাংশন ছাড় দিবে, তারপরে তারা হয়তো মিলিটারি ডিএসকেলেট করবে, যে ঠিক আছে আমরা তোমাদেরকে হামলা করব না। কিন্তু লেভারেজটা এটা কিন্তু কমপ্লিটলি ইউএস এর হাতে।
লেভারেজটা এখন ইউএসের হাতে। আমেরিকা মানে আমি বলবো যে তারা জিতেছে এখানে। আর ইরানের বিজয় দাবি করাটা মূলত মুখ রক্ষা। ইরানের বর্তমান বক্তব্যে আত্মরক্ষামূলক রাজনৈতিক সুর খুবই স্পষ্ট। তারা কিন্তু বলছে আমরা মানি না, আমরা কোনো আলোচনা করতেছি না, এগুলো ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলে, আমরা এগুলো তুড়ি মেরে উড়িয়ে দিছি। কিন্তু যখন দেখছে যে 8টা বেজে যাচ্ছে, তখন কিন্তু তারা জানে তাদের গায়ে জ্বর এসে গেছে এবং তারা মাথা নত করেছে, মাথা নুয়েছে। তারা যুদ্ধবিরতিকে আবারও বলতেছি যে না, আমরা তো এটা যুদ্ধবিরতি হয়েছে, আমরা তো যুদ্ধ শেষ হয় নাই, আমরা তো 10 দফা সামনে দিচ্ছি, আমরা আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, সেনাবাহিনী প্রত্যাহার করতে হবে, এই দাবিগুলি আমরা তুলছি। অর্থাৎ বাস্তব সামরিক চাপে কূটনৈতিক ভাষায় নিজেদের পরাজয়কে তারা প্রতিরোধের সাফল্য হিসাবে প্যাকেজ করার চেষ্টা করতেছে, আর কিচ্ছু না। এখন আসেন আমরা ইসরায়েলের দিকটা দেখি। ইসরায়েল এই যুদ্ধে শুরু থেকেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ অংশীদার ছিল এবং তারাও এই 2 সপ্তাহের যুদ্ধবিরতির অংশ হয়েছে। তারাও মেনে নিয়েছে যে এই 2 সপ্তাহ আমরা কিছু করব না। ইসরায়েলের জন্য এই বিরতি মানে 2টা জিনিস। একটা হলো ইরানের সঙ্গে সরাসরি ক্ষেপণাস্ত্র চালাচালির চাপ কিছুটা কমানো। 2 হচ্ছে যুক্তরাষ্ট্রকে সামনে রেখে ইরানের ওপর চাপ কন্টিনিউ করা। কিন্তু একই সঙ্গে ইসরায়েলের জন্য ঝুঁকি আছে এখানে। কারণ যদি এই 2 সপ্তাহে এমন কোনো চুক্তি হয় যেখানে যুক্তরাষ্ট্র নিজের স্বার্থ, বিশেষ করে হরমুজ প্রণালী বা তেলের বাজার এবং আঞ্চলিক উত্তেজনা কমানোকে প্রাধান্য দেয়, তাহলে ইসরায়েল চাইবে যেন ইরানের সামরিক এবং পারমাণবিক সক্ষমতার ওপর চাপ অব্যাহত থাকুক। তাই ইসরায়েল এখন এই যুদ্ধবিরতিকে সমর্থন করলেও প্রকৃতপক্ষে দীর্ঘমেয়াদে তারা নিশ্চয়ই দেখবে এই চুক্তি ইরানকে কতটা ছাড় দিচ্ছে এবং তাদের সিকিউরিটির কতটা গুরুত্ব দিচ্ছে, কতটা গ্যারান্টি দিচ্ছে। সুতরাং এইখানে সবচাইতে বড় খেলোয়াড় হয়েছে ইসরায়েল। ইসরায়েল কম্প্রোমাইজ করবে? অবশ্যই না, কোনোদিন ইসরায়েল কখনো কম্প্রোমাইজ করে না। কারণ ইরান ইসরায়েলের জন্য একটা নিউক্লিয়ার থ্রেট, একটা এক্সিস্টেন্সিয়াল থ্রেট। তাদের বাঁচা মরার জন্য ইরানের যদি আণবিক বোমা থাকে তাহলে ইসরায়েল বাঁচতে পারবে না, এটা তারা জানে। সুতরাং এই ঘটনাটাই যে ইরানকে যে বাগে পাইছে, এটা ইসরায়েলের জন্য একটা ওয়ান্স ইন এ লাইফ টাইম অপরচুনিটি। এই আমেরিকার হয়তো ইরান একা একা ফাইট দিত, কিন্তু আমেরিকা এখানে ফাইট দিতেছে ইসরায়েলের সাথে, ইসরায়েলের পক্ষ হইয়া। এটা কিন্তু ইসরায়েলের বড় পাওনা। সুতরাং এই মৌকা ইসরায়েল কোনোভাবেই ছাড়তে চাইবে না। তারা চাইব ইরানের ক্যাপাবিলিটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, হিজবুল্লাহকে ধ্বংস করে দেওয়া, লং টার্ম ডিটারেন্স, যে ভবিষ্যতে ইরান কখনোই ইসরায়েলের সিকিউরিটির প্রতি হুমকি না হতে পারে। তাহলে ইউএসএ যদি ডিল করে, ইসরায়েল সেখানে ব্যাটোর মতো প্রেশার দিবে যে নো, আমরা আমাদের সিকিউরিটি কম্প্রোমাইজ করব না। সুতরাং ফাইনাল ডিল হইতে হবে ইসরায়েলের সিকিউরিটির কনসার্নকে অ্যাড্রেস করে। এই কারণেই ইরান এখন ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। একটা কারণ হইল যে ডিল যদি অ্যাকসেপ্ট করে, তাহলে আভ্যন্তরীণভাবে তারা চরম অপদস্থ। জনগণের কাছে যে মুখ রক্ষা হয়ে যায়, এত ক্ষয়ক্ষতি হইল, তারপরে ইরান আমেরিকা যা চাই, ইসরায়েল আমেরিকা যা চাইছে তোমরা তো তাই মেনে নিচ্ছ, তাহলে লাভটা হইল কি? এই যুদ্ধ দিয়া কি হইল? 2 হইল, যদি ইরান রিজেক্ট করে এই প্রপোজালগুলি, তাহলে যুদ্ধ আরো ভয়ঙ্কর রূপ নেবে। সুতরাং ইসরায়েল বাড়িয়ে দেবে আক্রমণ, ইউএসএ প্রেশার বাড়ায় দিব বা আক্রমণ বাড়ায় দেবে। সুতরাং ইরানের অবস্থা এখন ত্রাহি ত্রাহি মাঝখানে। তারা এই জন্য ন্যারেটিভ ওয়ার তৈরি করতেছে আপাতত, যে কিছুদিন মানে নেক্সট ডেভেলপমেন্ট পর্যন্ত যে আমরা জিতেছি, কিন্তু এটা হয়েছে তাদের জন্য একটা পলিটিক্যাল সার্ভাইভালের ইস্যু। এখানে পাকিস্তানের ভূমিকা খুব তাৎপর্যপূর্ণ। এই ডিপ্লোম্যাটিক চ্যানেল কার্যত ইসলামাবাদের মাধ্যমে চলছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং আর্মি চিফ আসিম মুনির 2 পক্ষের সঙ্গে সক্রিয়ভাবে যোগাযোগ করেছে। অর্থাৎ এই সংকটে পাকিস্তান নিজেকে একটা কার্যকর মধ্যস্থতাকারী হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে। একটা খয়রাতি রাষ্ট্র এখন
ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে গেছে। এটা কিন্তু দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। এখন আসি এই 2 সপ্তাহের সিজফায়ারের যেই আসল শর্ত, যেটা হলো যে সিজফায়ারটা তখনই ইমপ্লিমেন্ট হবে যদি ইরান হরমুজ প্রণালী খুলে দেয়। তো হরমুজ প্রণালী, সুতরাং ইরানের সদিচ্ছাটা প্রমাণ হবে যে হরমুজ প্রণালী খুললে বোঝা যাবে যে তারা মানে 100% কুপকাত, আর যদি না খোলে তার মানে যুদ্ধ চলতে থাকবে। জিনিসটা এরকম হয়ে গেছে। তো এখন সত্যিকার অর্থে জয় পরাজয়টা আমরা দেখব পরে, যখন একটা চূড়ান্ত চুক্তি হয়। টেকটিক্যালি হ্যাঁ, এবং স্ট্র্যাটেজিক্যালি আমেরিকার জয় হয়েছে। তো কারণ আমেরিকা ইরানের ওপর একটা চাপ তৈরি করতে পেরেছে, একটা ন্যারেটিভ ফ্রেম তৈরি করতে পেরেছে, একটা সময় বেঁধে দিতে পেরেছে, হরমুজ প্রণালী খোলার একটা নিয়ম বাধায় দিছে। এই জিনিসগুলি মানে এতে করে যেই ওয়ার্ল্ড মার্কেট যেই অস্থিতিশীল ছিল এটা নিয়ন্ত্রণে চলে আসবে 1-2 দিনের মধ্যে। তারপরে আপনার স্টক মার্কেটের অবস্থাও খুব মানে দেদারসে শুট আপ করবে। এই জিনিসগুলি আমেরিকা চায়। অন্তত মানে আমেরিকা একটা মেসেজ দিতে পারবে ওয়ার্ল্ডকে যে আমরা সাময়িকভাবে অন্তত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু পরবর্তী জিনিসটা হবে যে এই চুক্তিতে কে কি পেল, এটা হবে ফাইনাল। আর মানে আমরা বলবো যে কে জিতেছে না জিতেছে এটা দিয়া। সুতরাং দেখা যাক, এই জয়টা অনেক জটিল হইতে পারে, হয়তো ইরান অনেক সময় মানতে চাইব না, কারণ এইখানে মানে আইআরজিসি এই মুহূর্তে অনেক কিছুর ভাবতে হবে যে তারা এই যুদ্ধ মানে শান্তি অবস্থা ফেরত আসলো, জনগণ আবার মাঠে নামবে, আবার বিক্ষোভ করবে। সেই বিক্ষোভ তারা দমন করবে কিভাবে? এগুলি একটার পর একটা অনেক অনিশ্চয়তা তৈরি হচ্ছে। সো এই অনিশ্চয়তাটা কিভাবে ইরান সামাল দেবে বা আমেরিকা কতটুকু তারা যাবে, সেই জিনিসটার উপর কিন্তু নির্ভর করে। বা আমেরিকার ট্রাম্পের কি সেই অ্যাপেটাইটটা আছে কিনা যে আবার যুদ্ধ শুরু করবে। তবে এইটা নিশ্চিত বলা যায় যে ইসরায়েল কিন্তু কোনোভাবেই এইখানে ছাড় দিবে না। তাদের সিকিউরিটি কনসার্ন কমপ্লিটলি ফুলফিল না হওয়া পর্যন্ত তারা কোনোভাবেই এটা ছাড় দেবে না। সুতরাং এই যে ডিলটা হচ্ছে মধ্যপ্রাচ্যে, এটা কি ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করবে? এটা কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দিয়েছে, মানে দেখা দিয়েছে। তা আমার তো মনে হয় যে সম্ভাবনা খুবই বেশি। কারণ প্রথম বাস্তবতা হচ্ছে মধ্যপ্রাচ্যের অনেক দেশ এখন আর ইসরায়েল বনাম আরব এই পুরনো ফ্রেমে থাকবে না। তারা এখন ভাববে ইকোনমি, স্টেবিলিটি, সিকিউরিটি, এবং সবচেয়ে বড় কথা যে ইরান থ্রেট পারসেপশন। সৌদি আরব, ইউনাইটেড আরব আমিরাটস, বাহরাইন, এরা সবাই দেখেছে ইরান শুধু ইসরায়েলের সমস্যা না, এটা পুরা রিজিয়নের পাওয়ার চ্যালেঞ্জ। আর এই জায়গায় ইসরায়েল এই মিডল ইস্টার্ন দেশগুলোর আর শত্রু না, তারা পার্টনার হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এই যুদ্ধ একটা জিনিস ক্লিয়ার করে দিছে যে ইউএসএ এবং ইসরায়েল অ্যালায়েন্স এখনও ডমিনেন্ট। ইরান ডাইরেক্ট কনফ্রন্টেশনে গেলেও ম্যাসিভ কস্ট দিতে হয়, ম্যাসিভ ক্ষতিগ্রস্ত হয়। এই রিয়েলিটি দেখার পর গালফের অন্যান্য দেশগুলি কি ভাববে? তারা ভাববে আমরা কার পাশে থাকব? এবং উত্তর খুবই সহজ, সেটা হলো ইউএস ইসরায়েল ক্যাম্প। তৃতীয়ত, আব্রাহাম অ্যাকর্ডসের ধারাবাহিকতা। ইতিমধ্যে ইউএই, বাহরাইন, মরক্কো ইসরায়েলের সাথে সম্পর্ক করেছে। সৌদি আরব আগে হেসিটেট করছিল ইসরায়েলের সাথে সম্পর্ক করতে, কিন্তু এখন ইকুয়েশন বদলে যাচ্ছে। যদি ইরান দুর্বল হয়, ইরান যদি শত্রু হয়, এই মুহূর্তে তো ইরান প্রমাণ করলো যে ইরানই, ইসরায়েল না, ইরানই মিডল ইস্টার্ন দেশগুলোর শত্রু, তাহলে সৌদি ইসরায়েল নর্মালাইজেশন একটা শুধু সময়ের ব্যাপার। চতুর্থত, এই সিজফায়ার যদি বড় ডিলে যায় তাহলে রিজিয়নে, এই এলাকাতে একটা নতুন ব্যালেন্স তৈরি হবে, যেখানে ইরান কন্ট্রোলড, ইসরায়েল অ্যাকসেপ্টেড, ইউএসএ গ্যারান্টর। এটা এসেনশিয়ালি নতুন মিডল ইস্ট একটা আর্কিটেকচার তৈরি করবে। কিন্তু একটা কঠিন সত্য আছে, এই যে পিস
হচ্ছে এটা আইডিয়ালিস্টিক পিস না, এটা ইন্টারেস্ট বেসড পিস হবে। কার কি দরকার? সবাই শান্তি চায় না, সবাই স্ট্যাবিলিটি চায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইনটা বলি, এই ডিল যদি সফল হয় তাহলে মিডল ইস্টের ফিউচার হবে ইসরায়েল ইনক্লুসিভ, অর্থাৎ ইসরায়েলকে নিয়েই মিডল ইস্টের ফ্রেমওয়ার্কটা তৈরি হবে, মিডল ইস্টকে ভাবতে হবে। অর্থাৎ ইসরায়েল আর আউটসাইডার না, সিস্টেমের অংশ হয়ে যাবে। কিন্তু এর ডাউন সাইডটা কি? এর ডাউন সাইডও আছে, যেমন প্যালেস্টাইন ইস্যু সাইডলাইন হয়ে যাবে, গ্রাসরুটস রিজেন্টমেন্ট থাকতে পারে এই মুসলমানদের মধ্যে, যে আমরা শেষ পর্যন্ত যে ইহুদিদেরকে ধ্বংস করা হয়েছে আমাদের ধর্মীয় দায়িত্ব, আমরা সেইখান থেকে সরে গেছি, এগুলো আসলে আমাদের নেতা নেত্রীরা সব কাফের, আমরা সাচ্চা মুসলিম, সুতরাং আমরা জঙ্গিপনা চালাবো। মানুষ জঙ্গিবাদের দিকে আরও ধাবিত হতে পারে এবং সেইটাই তৈরি করবে লং টার্ম ইনস্টেবিলিটি রিস্ক। তো সব মিলিয়ে এই কনফ্লিক্ট একটা প্যারাডক্সিক্যালি মিডল ইস্টকে আরও কাছে আনতে পারে, ইসরায়েলের অ্যাকসেপ্টেন্স বাড়াইতে পারে এবং রিজিয়নটাকে একটা নতুন জিওপলিটিক্যাল অ্যালাইনমেন্টে নিয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যে শান্তি আসছে না, মধ্যপ্রাচ্য নতুন বাস্তবতায় অ্যাডজাস্ট করছে, মানে এই বিষয়টা এইটাই হবে। আর সেই বাস্তবতায় ইসরায়েল বাদ পড়ে যাচ্ছে না বা ইসরায়েলকে বাদ দেওয়া যাবে না, বরং ইসরায়েল হবে মধ্যপ্রাচ্যের কেন্দ্রবিন্দু। আপনারা দেখছেন যে এই হরমুজ প্রণালী খুলে দিলেও যে সৌদি আরব নিশ্চিন্তে নাক ডেকে ঘুমাবে সেটা না। অলরেডি ইসরায়েল প্রস্তাব দিয়েছে যে মিডল ইস্টের তেল সরবরাহের সবচাইতে নিরাপদ রুট হইছে ইসরায়েলের হাইফা বিমান নৌবন্দর দিয়ে, সমুদ্র বন্দর দিয়ে ভূমধ্যসাগরে চলে যাওয়া, যে এই পাইপলাইন করে ইসরায়েল দিয়ে, তাহলে আর ওই হুতিরা আক্রমণ করবে না, ইরানরা আক্রমণ করবে না। দ্যাট উড বি দি ফিউচার ফ্রেমওয়ার্ক ফর দি মিডল ইস্ট। তো দর্শক, এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, কি ভাবছেন। নমস্কার।